আসসালামু আলাইকুম। চীনা জে-10সি যুদ্ধ বিমান কেনার পথে অটল বাংলাদেশ। এখনও বাধা আরোপের চেষ্টা ভারতের। ২০২৮ সালের মধ্যেই বাংলাদেশের আকাশে ডানা মেলবে চীনা ড্রাগন। তুরস্কের মতো শক্তিশালী ড্রোন বিমান নির্মাণ ও রপ্তানি করতে পারবে বাংলাদেশ। যাবতীয় সহায়তার জন্য প্রস্তুত আঙ্কারা। বাংলাদেশে সামরিক ক্ষেত্রে একের পর এক এসব খবরে ঘুম হারাম ভারতের। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। অবশেষে সব বাধা ও বিপত্তি অতিক্রম করে চীনের কাছ থেকে আলোচিত জে-10সি যুদ্ধবিমান কেনার সাহসী সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাপ্ত তথ্য অনুসারে চীনের কাছ থেকে ২০টি জে-10সি যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ। চলতি বছর অথবা আগামী বছরই এসব বিমান কেনার বিষয়ে সরাসরি চীন সরকারের সাথে বাংলাদেশ সরকারের চুক্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীনের শক্তিশালী এই ড্রাগন যুদ্ধবিমান কেনার সিদ্ধান্তের খবরে বর্তমানে দিশেহারা নয়াদিল্লি। তারা এখনও মরিয়া হয়ে চেষ্টা করে যাচ্ছে কিভাবে এই বিমান কেনা ঠেকানো যায় সে বিষয়ে। প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রধান উপদেষ্টার কার্যালয় চীন থেকে ২০টি যুদ্ধবিমান কেনার একটি খসড়া মূল্য তালিকা তৈরি করেছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিটি বিমান কেনার মূল খরচ ধরা হয়েছে ৭৩১ কোটি টাকা। সেই হিসেবে ২০টি বিমান কেনার মোট দাম পড়বে $১.২ বিলিয়ন বা ১৪,৭৬০ কোটি টাকা। বিমানগুলোর দীর্ঘমেয়াদে রক্ষণাবেক্ষণ, খুচরা যন্ত্রাংশ সরবরাহ, পাইলট সহ যাবতীয় প্রশিক্ষণ দেবে চীন এবং সেই বাবদ ধরা হয়েছে $৮২০ মিলিয়ন বা ১০,০৮৬ কোটি টাকা। সব মিলিয়ে ২০টি যুদ্ধবিমান কেনার জন্য খরচ পড়বে $২.২ বিলিয়ন বা ২৭,০৬০ কোটি টাকা। বাংলাদেশ সরকার ১০ বছর মেয়াদে এই মূল্য পরিশোধের সুযোগ পাবে, যা একটি বিরাট সুযোগ বাংলাদেশের জন্য। চলতি বছর মার্চ মাসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফর করবেন। তখন তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছে জে-10সি যুদ্ধবিমান কেনার প্রস্তাব দেন। চীনা প্রেসিডেন্ট সম্মতি দেন তাতে। এরপর এপ্রিল মাসে সরকার ১১ সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করে চীনা যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া এগিয়ে নেবার লক্ষ্যে। বিমান বাহিনীর প্রধান মার্শাল হাসান মাহমুদ খানের নেতৃত্বে এই কমিটিতে প্রতিনিধি হিসেবে রয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় সহ আরও কয়েকটি সংস্থার কর্মকর্তারা। কমিটিতে এখন পর্যন্ত যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা হল তৃতীয় কোনো পক্ষ ছাড়া বাংলাদেশ সরকার সরাসরি চীন সরকারের সাথে চুক্তি করবে যুদ্ধবিমান কেনার জন্য। যুদ্ধবিমান কেনার পরে এগুলোর দীর্ঘমেয়াদের রক্ষণাবেক্ষণ ও বাংলাদেশি পাইলটদের প্রশিক্ষণ, স্টোরেজ সিস্টেম সহ এই সংক্রান্ত বিষয়ে চীনের দায়িত্বে থাকবে। বিমানের মূল্য নির্ধারণ ও পেমেন্ট সিস্টেম সহ বিমান কেনার বিষয়ে চীনের সাথে দর কষাকষি করবে এই কমিটি। গত মে মাসে ভারত পাকিস্তানের একদিনের যুদ্ধে গোটা বিশ্বব্যাপী সমরাঙ্গনে ঝড় তোলে চীনা যুদ্ধবিমান জে-10সি। কারণ পাকিস্তান এই যুদ্ধবিমানের সাহায্যে মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে ভূপাতিত করে ভারতের ৬টি যুদ্ধবিমান। পাকিস্তানের দাবি এর মধ্যে ছিল ফ্রান্সের তৈরি ৩টি রেফালে যুদ্ধবিমান। ফ্রান্সের রেফালে যুদ্ধবিমান নির্মাতা ডেসল্ট রেফালে কোম্পানিও স্বীকার করেছে যুদ্ধে একটি রেফালে ফাইটার জেট ভূপাতিত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে ৬টি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ায় ভারতীয় বিমান বাহিনী সহ গোটা সশস্ত্র বাহিনী সম্পূর্ণরূপে ট্রমাটাইজড বা বিপর্যস্ত হয়ে পড়ে। সম্পূর্ণ দিশেহারা ভারত এই অবস্থায় যুক্তরাষ্ট্র, সৌদি আরব, কাতার, মিশর, ইরান, সংযুক্ত আরব আমিরাত সহ আরও বিভিন্ন দেশকে অনুরোধ করতে থাকে পাকিস্তানকে থামানোর জন্য এবং যুদ্ধবিরতির লক্ষ্যে। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে পাকিস্তান যুদ্ধ বন্ধ করে। এরপরই সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের এই আকাশ ছোঁয়া সাফল্যের পেছনে মূল ভূমিকা পালন করেছে চীনের তৈরি জে-10সি যুদ্ধবিমান। সাম্প্রতিক সময়ে বিশ্বে আধুনিক যুদ্ধবিমান হিসেবে ব্যাপক সাড়া ফেলে ফ্রান্সের তৈরি 4.5 জেনারেশন রেফালে ফাইটার জেট। লিবিয়া সহ বিভিন্ন যুদ্ধক্ষেত্রে এই বিমানের সক্ষমতা প্রমাণিত। ৩০০ কিলোমিটার দূরে এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম
এই বিমান থেকে ছোড়া মিসাইল। ভারত ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করে এবং ২০১৯ সাল থেকে ডেলিভারি পেতে শুরু করে। এই বিমান পাওয়ার পর দম্ভ আর অহংকারে আকাশে উড়তে থাকে ভারত। পাকিস্তান তো কোনো ছাড়, বরং চীনও এখন কিছু নয়। ভারতের বিমান বাহিনীর কাছে এমন মনোভাব প্রকাশ করা হয় ভারতের গদি মিডিয়া সহ বিভিন্ন মহল থেকে। অপরদিকে চীন শক্তিশালী যুদ্ধবিমান নির্মাণ করলেও যুদ্ধক্ষেত্রে সেসব যুদ্ধবিমানের সক্ষমতার কোনো প্রমাণ ছিল না। কিন্তু ভারতের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধের মাধ্যমে চীনা জে-10সি যুদ্ধবিমানের সক্ষমতার বিষয়টি গোটা বিশ্বের সামনে হাজির হয়। এরপর সারা বিশ্বে ব্যাপকভাবে চাহিদা বাড়তে থাকে এই যুদ্ধবিমানের। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত প্রশংসা করেছেন চীনা এই যুদ্ধবিমানের। ভারত পাকিস্তানের মে মাসের যুদ্ধে প্রমাণিত হয়েছে ফ্রান্সের আধুনিক রাফাল যুদ্ধবিমানের তুলনায় চীনা জে-10সি অনেক বেশি শক্তিশালী যুদ্ধবিমান। ফলে ভারতের বিমান বাহিনী এখন সম্পূর্ণরূপে অসহায় পাকিস্তানের কাছে। চীনের জে-10সি একটি 4.5 জেনারেশন বহুমুখী যুদ্ধবিমান। এর রয়েছে আকাশ থেকে আকাশে, আকাশ থেকে ভূমিতে এবং আকাশ থেকে সমুদ্রে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করার সক্ষমতা। এই বিমান চীনা তৈরি PL-15 নামক শক্তিশালী মিসাইল সজ্জিত। আকাশে 200 কিলোমিটার দূরে অবস্থানরত শত্রু বিমান লক্ষ্য করে আঘাত করতে সক্ষম জে-10সি। এর রয়েছে এমন আধুনিক আর শক্তিশালী এভিওনিক্স, রাডার ও অন্যান্য সিস্টেম ও প্রযুক্তি, যার ফলে 200 মাইল দূরে শত্রুর বিমান রাডারে শনাক্ত হওয়ার সাথে সাথে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মিসাইল ছুড়তে সক্ষম। এত দ্রুত আর ক্ষিপ্র গতিতে মিসাইল ছোড়ার কারণে শত্রু বিমানের পাইলট কোনো কিছু বুঝে ওঠার আগেই তা ভূপাতিত হয়। জে-10সি বিমানের গতি ম্যাক 1.8 বা শব্দের তুলনায় 1.8 গুণ বেশি। সুপারসনিক ডেল্টা উইং এই বিমানের ইঞ্জিন সংখ্যা 1টি। এর কম্ব্যাট রেঞ্জ 770 মাইল। 18 মাইল উচ্চতায় অবস্থান করতে সক্ষম এই যুদ্ধবিমান। অস্ত্র বহনের জন্য রয়েছে 11টি হার্ড পয়েন্ট। অস্ত্র ও জ্বালানি বহন ক্ষমতা 5600 কেজি। শক্তিশালী মিসাইল সহ গাইডেড ও আনগাইডেড মিসাইল ছোড়ার ক্ষমতা রয়েছে জে-10সির। চীনের রাষ্ট্রীয় সংস্থা চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন এই বিমানের নির্মাতা। 1998 সালে প্রথম আকাশে ওড়ে জে-10সি। চীনা নেভি, এয়ার ফোর্স ব্যবহার করে এই যুদ্ধবিমান। ভারত পাকিস্তানের মে মাসের যুদ্ধে বিশ্বব্যাপী এখন প্রতিষ্ঠিত আধুনিক আর শক্তিশালী যুদ্ধবিমান কিভাবে ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষকে মুহূর্তে ধরাশায়ী করে পাকিস্তান তার স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করেছে এবং বিজয় লাভ করেছে। বিশ্ব সামরিক শক্তির দিক দিয়ে ভারতের স্থান ৪র্থ আর পাকিস্তানের স্থান 15তম। সমরাষ্ট্র, সামরিক শক্তি, অর্থনীতি সহ বিভিন্ন দিক দিয়ে ভারত অনেক এগিয়ে পাকিস্তানের থেকে। কিন্তু এরপরেও কেবল আধুনিক যুদ্ধবিমান থাকার কারণে ভারতের এই শক্তি কোনো কাজে আসেনি পাকিস্তানের বিরুদ্ধে। আধুনিক যুদ্ধবিমান এখন আকাশ প্রতিরক্ষার অন্যতম হাতিয়ার। 24 জুলাই বিপ্লবের পর ভারতের পক্ষ থেকে বাংলাদেশের দখলের সরাসরি হুমকি আসে। বাংলাদেশের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি ভারত বড় ধরনের হুমকি হিসেবে আবির্ভূত হয়। পতিত মাফিয়া ও ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনাকে আবার বাংলাদেশের ক্ষমতায় ফেরানো এবং বাংলাদেশে তাদের জমিদারি কায়েমের জন্য ভারত প্রকাশ্যে ও গোপনে সব ধরনের ষড়যন্ত্র করে চলেছে এখনো। এ অবস্থায় ভারতের হুমকি মোকাবেলায় বাংলাদেশের জন্য অপরিহার্য হয়ে পড়ে চীনের জে-10সির মতো শক্তিশালী যুদ্ধবিমান ও আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম সংগ্রহ করা। দেশপ্রেমিক সব মহল থেকে দাবি ওঠে চীনা জে-10সি অথবা পাকিস্তানের JF-17 থান্ডার নামক ফাইটার জেট সংগ্রহের। একই সাথে বাংলাদেশের জন্য শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ সহ দ্রুত সেনাবাহিনীর আধুনিকায়নের দাবি জোরালো হতে থাকে। সরকারও চীন অথবা পাকিস্তান থেকে শক্তিশালী যুদ্ধবিমান কেনার চিন্তা করতে থাকে। কিন্তু এই অবস্থায় ভারত উঠে পড়ে লাগে বাংলাদেশ যে কোনো অবস্থাতেই চীনা জে-10সি যুদ্ধবিমান কিনতে না পারে। কারণ যেখানে পাকিস্তানের কাছে থাকা জে-10সি যুদ্ধবিমানের কাছে তারা পুরোপুরি ধরাশায়ী, সেখানে বাংলাদেশের কাছে যদি এই বিমান আসে তাহলে বাংলাদেশের বিরুদ্ধেও তারা একই পরিণতি বরণ করবে যে কোনো ধরনের সম্ভাব্য যুদ্ধে। ফলে চীনা জে-10সি যুদ্ধবিমান ভারতের জন্য এখন এক মূর্তিমান আতঙ্কের নাম। তারা যেখানে সর্বাত্মক চেষ্টা করছে বাংলাদেশকে আগের মতো তাদের কলোনি বানিয়ে রাখতে, সেখানে তারা কখনোই চায় না বাংলাদেশের কাছে এই ধরনের শক্তিশালী যুদ্ধবিমান আসুক।
অপরদিকে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পক্ষ থেকেও সরাসরি আপত্তি তোলা হয় চীন থেকে বাংলাদেশের এই যুদ্ধবিমান কেনার বিরুদ্ধে। ফলে মাঝপথে এই যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া অনেকটা ঝিমিয়ে পড়ে। এমনকি এই ধরনের শক্তিশালী বিমান সংগ্রহের সম্ভাবনা নেই বলেও খবর প্রকাশিত হয় বিভিন্ন মাধ্যমে। তবে শেষ পর্যন্ত সব চাপ আর বাধা পেরিয়ে বাংলাদেশ সরকার এখনও এই যুদ্ধবিমান কেনার সিদ্ধান্তে অটল রয়েছে এবং একই সাথে ভারতের পক্ষ থেকেও এখনও বাধা আরোপের চেষ্টা চলছে। বাংলাদেশে ভারতের বিশাল দালাল চক্র এখনও প্রকাশ্যে বলে চলেছে ভারত বিশাল শক্তি, তাদের সাথে আমরা কখনো প্রতিযোগিতা ও ভারসাম্য প্রতিষ্ঠা করতে পারবো না। এতে করে ভারত আমাদের আরও শত্রুতে পরিণত হবে, যুক্তরাষ্ট্র খুশি হবে না। তাই সামরিক খাতে এত অর্থ ব্যয় না করে দেশের সামাজিক উন্নয়ন ও কূটনীতিতে মনোযোগ দেওয়া উচিত। ভারতের এই দালাল চক্র হইচই শুরু করেছে চীনা যুদ্ধবিমান কেনার দাম নিয়ে। বিমানগুলোর মূল দাম বাদ দিয়ে তারা দীর্ঘমেয়াদের রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ ও খুচরা যন্ত্রাংশ কেনার খরচ বিমানের দামের সাথে যুক্ত করে ২৭,০০০ কোটি টাকায় ২০টি যুদ্ধবিমান কেনা হচ্ছে বলে প্রচার শুরু করেছে এবং বারবার ২৭,০০০ কোটি টাকার হিসেবটি সামনে আনছে। কিন্তু যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন থেকে এই ধরনের শক্তিশালী যুদ্ধবিমান কিনলে দীর্ঘমেয়াদে তার রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ ও খুচরা যন্ত্রাংশ সরবরাহের খরচ আরও অনেক বেশি। সেই তথ্য তারা প্রকাশ করে না। তারা এটা সামনে আনে না পাকিস্তান অনেক দুর্বল হয়েও কেবলমাত্র আধুনিক যুদ্ধবিমান ও প্রযুক্তির কারণে ভারতের মতো শক্তিকে মাত্র কয়েক ঘণ্টায় সম্পূর্ণ ধরাশায়ী করেছে। ভারত কখনো চায়নি সামরিক দিক দিয়ে বাংলাদেশ একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হোক। সে কারণে বাংলাদেশ সেনাবাহিনীকে পঙ্গু করে রাখতে যা যা করার তার সবই করেছে ভারত। ভারত চেয়েছে বাংলাদেশের আকাশ নিয়ন্ত্রণ নয়, বরং দখল করে রাখতে। অতীতে যখনই বাংলাদেশ কোনো শক্তিশালী সমরাস্ত্র কেনার পরিকল্পনা করেছে, তখনই ভারত বাধা আরোপ করেছে। বাংলাদেশকে কোনো আধুনিক সমরাস্ত্র তৈরি করতে দেওয়া হয়নি এবং বিদেশ থেকেও কিনতে দেওয়া হয়নি। ফলে দেশ স্বাধীনতার ৫৪ বছর পরেও আজ বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলতে কিছুই নেই। শত্রুর কোনো মিসাইল ও যুদ্ধবিমানকে বাধা দেওয়ার কোনো ক্ষমতা নেই বাংলাদেশের। সৈন্য সংখ্যা ছাড়া আধুনিক সমরাস্ত্রের দিক দিয়ে সম্পূর্ণ দেউলিয়া করে রাখা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। বাংলাদেশের কাছে বর্তমানে রাশিয়ার ৪টি MiG-29 যুদ্ধবিমান সার্ভিসে আছে। তবে এসব বিমান কেনার সময় ভারতের আপত্তির কারণে রাশিয়া বিমানগুলোতে কোনো আধুনিক প্রযুক্তি ও অস্ত্র সিস্টেম সংযুক্ত করেনি। ফলে এসব বিমান শোপিস ছাড়া আর কিছুই নয়। এর বাইরে বাংলাদেশ, রাশিয়া ও চীনের তৈরি পুরনো যেসব যুদ্ধবিমান রয়েছে তা বর্তমানে প্রতিপক্ষের আধুনিক যুদ্ধবিমান ও এয়ার ডিফেন্স সিস্টেমের বিরুদ্ধে খেলনা ছাড়া আর কিছুই নয়। বাংলাদেশের না আছে কোনো আধুনিক যুদ্ধবিমান আর না আছে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম। এই অবস্থায় চীনা জেট-এন্ড-সি যুদ্ধবিমান কেবল বাংলাদেশ বিমান বাহিনী ও আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে নয়, বরং গোটা সশস্ত্র বাহিনীকে নিয়ে যাবে এক নতুন উচ্চতায়। প্রকাশিত তথ্য অনুযায়ী ২০২৮ সালেই বাংলাদেশের আকাশে ডানা মেলতে পারে চীনা ড্রাগন জেট-এন্ড-সি। আর এর ফলে ভারত আর বাংলাদেশের প্রতি হুমকি হিসেবে বিরাজ করবে না, যেমনটা রয়েছে এখন। চীনা যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত প্রকাশিত হবার দিন বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আরও একটি বড় ধরনের সুখবর এসেছে তুরস্কের পক্ষ থেকে। ৬ অক্টোবর দুদিনের ঢাকা সফরে আসেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী বেরসি একেনচি। পরের দিন ৭ অক্টোবর প্রকাশিত খবরে বলা হয়েছে, তুরস্কের প্রতিমন্ত্রী বাংলাদেশের জন্য $৬০০ মিলিয়ন একটি বিনিয়োগ প্রস্তাব নিয়ে এসেছেন সমরাস্ত্র খাতের জন্য। তুরস্ক চায় বাংলাদেশে শক্তিশালী ড্রোন নির্মাণ কারখানা স্থাপন করতে এবং তুরস্কের শক্তিশালী ড্রোন নির্মাণ প্রযুক্তি বাংলাদেশে হস্তান্তর করতে। এর ফলে বাংলাদেশ ভবিষ্যতে নিজেই তুরস্কের মানের ড্রোন নির্মাণ ও রপ্তানি করতে পারবে। বাংলাদেশ যাতে তুরস্ক মানের ড্রোন বিমান নির্মাণ করতে পারে, সেজন্য যাবতীয় সহায়তা দেবে তুরস্ক। তুরস্কের এই প্রস্তাব প্রতিটি দেশপ্রেমিক বাংলাদেশিদের মনে ব্যাপক খুশির জোয়ার বয়ে এনেছে। কারণ সমরাস্ত্র বিক্রি ও যৌথ নির্মাণের ক্ষেত্রে সাধারণত এই ধরনের অবাধ সুযোগ দেয় না কোনো দেশ। সব দেশই সমরাস্ত্র বিক্রি করলে তার রক্ষণাবেক্ষণ, খুচরা যন্ত্রাংশ, প্রশিক্ষণ সিস্টেম সবই নিজেদের হাতে রাখে এবং এই বাবদ অনেক মূল্য নির্ধারণ করে থাকে। প্রকাশিত অপর একটি খবরে বলা হয়েছে, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী যেদিন ঢাকা আসেন, সেদিনই ঢাকায় এসেছেন পাকিস্তানের
পাকিস্তানেরও একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। পাকিস্তানের এই টিমও বাংলাদেশে এসেছে বাংলাদেশ তুরস্কের মধ্যে সামরিক সহযোগিতা লিয়াজো করা এবং পাকিস্তানও কিভাবে বাংলাদেশের প্রতিরক্ষা খাত শক্তিশালী করার বিষয়ে অবদান রাখতে পারে সে বিষয়ে আলোচনার জন্য। প্রকাশিত তথ্য অনুযায়ী কেবল ড্রোন নির্মাণ নয়, বাংলাদেশের গোটা প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়নে যাবতীয় সহায়তা দিতে প্রস্তুত তুরস্ক ও পাকিস্তান। আর এসব খবরে ঘুম হারাম হয়ে গেছে মোদি প্রশাসনের। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।